আজকে দিনভর রাজ্য রাজনীতি আবর্তিত হয়েছে মুর্শিদাবাদকে কেন্দ্র করে, আরো নির্দিষ্টভাবে বলতে গেলে হুমায়ুন কবিরকে কেন্দ্র করে। তার কারণ মুর্শিদাবাদের রেজিনগরে এই যে ময়দান, যেখান থেকে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির, যেখানে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মিত হওয়ার কথা, সেখান থেকে 1 কিলোমিটার দূরে শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। আমি 8টা ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে পরপর আপনাদের রেখেছিলাম, যে কারণে ধর্ম কিভাবে বঙ্গ রাজনীতিতে বারবার কেন্দ্রবিন্দুতে আসছে এই ছবিগুলো সেটাই তুলে ধরছে। একদিকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস, তৃণমূলের সংহতি দিবস মেয়র রোডে, শৌর্যযাত্রা হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে যেখানে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা, বামেদের তরফে সংহতি যাত্রা করা হলো। আগামীকাল ব্রিগেডে আপনারা জানেন যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ রয়েছে। কংগ্রেস সম্প্রীতি মিছিল বের করেছিল। এরকম একাধিক আজকে দিনভর ধর্ম নিয়ে কিন্তু কলকাতার রাজপথ, রাজ্য রাজনীতি উত্তাল রইল। নির্ধারিত সময় ছিল দুপুর 1:30টা, কিন্তু তার আগেই ফিতে কেটে বাবরি মসজিদের শিলান্যাস করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই এই মাঠে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেন। যে কোনো প্রয়োজনে, আমি এখানকার এমএলএ না, আমি এখানকার প্রথম এমএলএ ছিলাম। এই সিট যখন রিমিলিশনের সিট হয় এই রেজিনগর, তখন আমি প্রথম এমএলএ। তা 4 লাখ তো হবেই, কম করে 4 লাখ মানুষ এসছে। আমার এক্সপেকটেশন ছিল, আমার ধারণা ছিল 2 লাখ লোক আসবে, কিন্তু আরও 50,000 লোক বাড়ত। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি প্রশাসনের একটা অংশ অনেক চমকিছে। অনেক লোককে তারা বলেছে যে বাস ভাড়া করেছে, কোথায় যাবি? মুর্শিদাবাদ। কিসের জন্য? বাবরি মসজিদের। তো প্রশাসন তাদেরকে বসিয়ে রেখেছে। এই পুলিশের এই যে আচরণ, আমরা যখন প্রোগ্রাম করছি, পুলিশ আমাদের সঙ্গে কাল সন্ধ্যা থেকে অনেক কোঅপারেশন করেছে, অনেক সহযোগিতা করেছে। তার মধ্যে যখন এত লোক হয়ে গেল, যখন গোটা রাস্তা ট্রাফিক জ্যাম হয়ে গেল, বহরমপুর থেকে একদম বেলডাঙ্গা বা মরাদিঘির মোড়, আর ওদিকে নদিয়ার নাকাশিপাড়া থেকে দেবগ্রাম, পলাশি, টোটাল NH-34, তো এরা জামাল লাগিয়ে দিল, নেট প্রবলেম করে দিল, কেউ কারোর সাথে ফোন পাচ্ছে না। আমি যে অনলাইনে ভিত্তি স্থাপন করব সেটা করতে পারলাম না। কোথায় বিশৃঙ্খলা করেছে হুমায়ুন? আজকে বিশৃঙ্খলা হয়েছে। ওনারা রাজ্যপালকে দিয়ে আমাকে গ্রেপ্তার করানোর জন্য, হোম অ্যারেস্ট করানোর জন্য অর্ডার করেছিল। তৃণমূলই করেছে, এটা বিজেপি করেনি। বিজেপি যেটা আমার বিরুদ্ধে করে বা করছে সেটা ওপেন করছে। তৃণমূল কংগ্রেস কি বলছে, কি করছে, তার জবাব আমি এখন দেব না। 22 তারিখে দল ওপেন করি, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব মমতা ব্যানার্জি পাবে। তার দলের যারা ছোট বড় মেজো সেজো অনেক বড় বড় নেতা হয়ে বসে আছে, যে মমতা ব্যানার্জিকে সব থেকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছিল, সেই কুণাল ঘোষ এখন খুব গলাবাজি করছে। এদের জবাব আপ জনতা দেবে, পশ্চিমবাংলার মুসলিম ভাইরা দেবে। দুর্নীতি কে করেছে? কিসের জন্য 25,752 জনের চাকরি চলে গিয়েছে? কিসের জন্য মহাসচিব 3 বছর জেল খাটলো? কিসের জন্য মানিক ভট্টাচার্য 2 বছর জেল খেটেছে? এখনও একজন এমএলএ জীবন কৃষ্ণ সাহা জেলে ঘানি টানছে। এখনও কত আধিকারিক মমতা ব্যানার্জির এডুকেশন দপ্তরের কতজন, সুবীরেশ ভট্টাচার্য থেকে সিনহা থেকে শুরু করে কতজন জেল খেটেছে। চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা কুণাল ঘোষকেও বোঝাবো, মমতা ব্যানার্জিকেও বোঝাবো। আগামী 26-এর ইলেকশনে আমার সোজা কথা, শুভেন্দু যত হিন্দু হিন্দু করবে, মমতা বন্দ্যোপাধ্যায় যত মন্দিরের সংখ্যা বাড়াবে, আমি বাংলায় 42 থেকে 82% যে মুসলিম অধ্যুষিত বিধানসভার সিট আছে 90টি, প্রত্যেকটা 90টা সিটে যোগ্য মুসলমানদের, ভদ্র শিক্ষিত ন্যায় পরায়ণ মানুষদের, এই যে 42টা না 44টা মুসলমান এমএলএ করে রেখেছে, তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে। আর একজন কলকাতার ব্যক্তি, কেউ 4টে দপ্তরে নিয়ে বসে আছে, কেউ 3টে দপ্তর, নিজে 6টা দপ্তর। এর জবাব
বাংলার মানুষ আগামী দিনে দেবে। আমি তো বলছি 135টাই লড়বো, 90টা মুসলিম মেজরিটি সিটে লড়বো, 42 থেকে 82%। আর ওই ভোটের চতুর্থমুখী লড়াই হবে, কোথাও ট্রায়াঙ্গুলার ফাইট হবে, কোথাও চতুর্থমুখী লড়াই হবে। 30% মুসলমান ভোট মুসলমানদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং বিধানসভায় গিয়ে বাকি 90টার মধ্যে তারপরে আর বাকি থাকে 204 সিটে শুভেন্দু বড় হিন্দু না মমতা ব্যানার্জি মন্দির করে করে কত হিন্দু, তাদের মধ্যে লড়াই হোক। কলকাতায় 13টা এমএলএ, তাদের মধ্যে 8টা মন্ত্রী, সব দপ্তর নিয়ে বসে থাকবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী দাড়িয়া টুপি পরে মুসলমানদের মসিয়া সেজে নিজের স্বার্থে সে ঘুরে বেড়াবে। এদেরকে সবক শেখাবো, মুসলমানরা শিখাবে আগামী দিনে। বিধানসভায় ইস্তফা তো আর কাউকে দেওয়ার দরকার নাই, স্পিকারের কাছে দিতে হয়। স্পিকারের কাছে আমি 20 নভেম্বর 2012 দিয়েছিলাম, তবুও আমাকে আমার যারা ভোট দিয়ে বিধানসভায় রেখেছে তারা আমার কাছে কাল থেকে প্রচণ্ডভাবে আবেদন করছে যে আপনি পদত্যাগ করবেন না। বলে কেন? তো বলে কংগ্রেসের দলের জিতে, সিপিএম দলে জিতে, বিজেপি দলে জিতে এসে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে, তারা কেউ পদত্যাগ করেনি। তাহলে আপনি কেন, আপনাকে সাসপেন্ড করেছে? আপনি যে যতক্ষণ বিজ্ঞপ্তি না হবে আপনি আমাদের স্বার্থে, আমাদের একটা টাইপেনে সই করতে হয়, আধার কার্ডের ভুল থাকলে সই করতে হয়, আরও অনেক কিছু যে মানুষের সুবিধার জন্য আমাদের ফরম্যাট আছে, ফর্ম নিয়ে আসে, এই দেখুন সিল, সিগনেচার মারতে হয়। তো আমি যদি রিজাইন করে দিই আমার সিগনেচার পাওয়ারটা চলে যাবে 2.5 মাসের জন্য। 2.5 মাস পরে তো ভোট ডিক্লেয়ার হবে ফেব্রুয়ারিতে। তাহলে এই 2.5 মাসের জন্য ওনারা আমাকে বলছে যে আমরা ভোট দিয়ে আপনাকে এমএলএ করেছি, আবার আপনি যে প্রতীক নিয়ে দাঁড়াবেন আপনাকে আমরা জিতাবো, আপনি খবরদার রিজাইন করবেন না। যেটা আমার নৈতিক দায়িত্ব। যে দলটা আমাকে সাসপেন্ড করেছে, অযোগ্য মনে করেছে, তাদের প্রয়োজন নেই মনে করেছে, সেই দলের বিধায়ক পদ না থেকে আমি আগের দিন যখন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দেবে তখন আমি তো বলছি 135টা সিটে লড়বো, আমি ডবল সিটে লড়বো। ভরতপুর আমার রানিং যে এক্সিস্টিং সিট, আর আমি 2011-তে যে প্রথম 2009-এর ডিলিমিনেশন হওয়ার পর যে 70 রেজিনগর, সেই রেজিনগর সিট, দুটো সিটে লড়ব। এই মুহূর্তে আমার জনগণের কথা গুরুত্ব আমাকে দিতে হচ্ছে। আমি দিচ্ছি না এটাও বলছি না, আবার 17 তারিখে দিচ্ছি এটাও আপনাকে বলছি না। 22 তারিখ আসতে দিন, 22 তারিখে যেদিন ওপেন করব সেদিন আপনারাও জানতে পারবেন। এবং আমি বলছি আপনাকে, বলেছি 50,000 লোক, আমি আজকে বলছি আপনাকে 1 লাখ লোক ওখানে এক কাট্টা করবো বহরমপুর টেক্সটাইল মোড়ে, যেটা আজকের দিনে মমতা ব্যানার্জিরও ক্ষমতা নাই বহরমপুরে এসে 1 লাখ লোক জোগাড় করে। 4 তারিখে মিটিং করে গিয়েছে, আপনারা ভালো করে ড্রোন ক্যামেরা সার্চ করে, আপনাদের মিডিয়ার লোকদের সার্চ করে দেখুন যে ওই স্টেডিয়ামে কত লোক ছিল। আমার টার্গেট 135 সিটে লড়া। কেউ যদি আমার সঙ্গে সমঝোতা করতে চায়, কেউ যদি আমার সঙ্গে সিট শেয়ারিং করতে চায়, জোটে অ্যাপ্রোচ করে, তখন আমার সংখ্যা কমতে পারে, আমি তাদের জন্য ছাড়তে পারি। কিন্তু আমাকে কেউ না বললে আমি আমার কি হবে আমি দেখব না। কে হারবে আর কে জিতবে, কে চলে আসবে আর কে সুবিধা পাবে, ও আমার দেখার দরকার। আমাকে কেউ ভোট কাটুয়া বলতেই পারে, কিন্তু আমি আপনাকে বলছি 135টা সিটে, গতবারে 2021-এ মমতা ব্যানার্জি যে 213 সিট পেয়েছিল, তার মধ্যে 65টা সিট বিজেপিকে হারিয়েছিল মাত্র 1% ভোটে। 65টা সিট, 500 থেকে 2000, 65টা সিট যদি বিজেপি জিতে যেত তাহলে তাদের 77 থেকে সংখ্যাটা কোথায় হতো, ডবল হয়ে যেত। আর এদের সংখ্যাটা কি হতো, 213 থেকে 65 বাদ দেন, তাহলে এরা 150-এ চলে আসতো। এদেরকে সবক শেখাবো।
মুসলমানদের ভোট হুমায়ুন কবির যেদিকে বলবে, মুর্শিদাবাদে শতকরা 100টা মুসলমান ভোট দিতে গেলে 60টা মুসলমান হুমায়ুন কবির যে প্রতীকে ভোট দিতে বলবে সেটা দেবে। আর গোটা বাংলার মুসলমানরা আজকের দিনে, আজকের এইটা হয়ে যাওয়ার পর দেখে নেবেন কি সাঁতরাগাছি, কি উলবেড়িয়া, কি হুগলি, কি দক্ষিণ 24 পরগনা, কি উত্তর 24 পরগনা, আমার যে নতুন পার্টি সেখানে আমার পার্টির গায়ে কে হাত দেয়। আর যে 2 মাস থাকবে, 22শে ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার হবে, এই 2 মাসে তো রাজ্য পুলিশের কারাকীর্তি খাটবে, তাদের অনেক মস্তানি চোখরাঙানি চলবে। যেদিন ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দিবে 7 দিনের মনোনয়নপত্র, 2 দিনের ওটাকে কাউন্সিলিং করা, তারপরে তখন এমসিসির আন্ডারে পড়ে যাবে, তৃণমূল কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে। কাজেই বাংলার পুলিশ কটা মমতা ব্যানার্জির ছালাম ঠুকে সেটা আমরা দেখব। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা আর তোষণের মনোভাবের কারণেই আজকে আপনি বিনা বাধায় বাবরি মসজিদের শিলান্যাস করতে পারেন। না, মমতা ব্যানার্জি তো এই ব্যাপারে আমাকে কোনো হেল্প করেনি। শুভেন্দুবাবু সুযোগ সন্ধানী লোক, এই মমতা ব্যানার্জিকে ব্যবহার করে ওনার রাজনীতিতে এই মুর্শিদাবাদ থেকে, এই উত্তর দিনাজপুর থেকে, এই মালদা থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে গিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।